অ্যামাজন জঙ্গল পৃথিবীর শেষ রহস্যের ভাণ্ডার, যেখানে প্রতিটি নদী অজানার দিকে বয়ে যায়, প্রতিটি গাছপালা লুকিয়ে রাখে বিপদ। 1981 সালে এক তরুণ অভিযাত্রী ইওসি গিন্সবার্গ এই জঙ্গলের গভীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। তার কাছে এটি ছিল স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন হয়ে ওঠে দুঃস্বপ্ন। তাহলে চলুন শুরু করা যাক সত্য ঘটনার উপরে নির্ভর করে তৈরি করা এক মুভি, দ্য জঙ্গল। এই কাহিনীর শুরু হয় গিন্সবার্গ নামের এক ভ্রমণকারীকে দেখিয়ে। বার্গের খুবই শখ ছিল বিভিন্ন জায়গা এক্সপ্লোর করা। এই সময় বার্গ দক্ষিণ আমেরিকায় অবস্থান করেছিল এবং সে জেনেছিল যে অ্যামাজন জঙ্গল খুবই বিশাল এবং এর মধ্যে লুকিয়ে রয়েছে এখনও অনেক নতুন নতুন জায়গা, যেখানে আজ পর্যন্ত কেউ পাড়া দিতে পারেনি। তাই এবার সে ঠিক করে সে অ্যামাজন জঙ্গল এক্সপ্লোর করতে বের হবে। তাই সে দ্রুত তার প্রস্তুতি নিয়ে নেয় এবং এই অ্যাডভেঞ্চারের জন্য বের হয়ে পড়ে। সে প্রথমেই দক্ষিণ আমেরিকায় চলে আসে আর সেখানে তার দেখা হয় মার্কাস নামের এক প্রফেসরের সঙ্গে। সেও তার মতো এক্সপ্লোরার ছিল, তাই তার সঙ্গে তার খুবই সখ্যতা হয়ে যায় এবং তারা চিন্তা করে তারা একসঙ্গেই এই এক্সপ্লোরে নামবে। তারা দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকে এবং এরই মধ্যে আরও একজন ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। সে ছিল ফটোগ্রাফার, তার নাম কেভিন। আর কেভিন পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে দেখেছিল, যার ফলে তার অভিজ্ঞতা ছিল খুবই বেশি। তাই বার্গ আর মার্কাস ঠিক করে তারা কেভিনকে তাদের দলে নিয়ে নেবে, যাতে সে তাদের অনেকটা গাইডের মতো কাজ করতে পারে। আর এখানে ধীরে ধীরে তাদের টিম বড় হয়ে যায়, যার ফলে তাদের আত্মবিশ্বাসও বেড়ে যায়। তারা ছোটোখাটো জায়গা এক্সপ্লোর করতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে কেউই ভাবতে পারেনি যে এই এক্সপ্লোরের শেষ পরিণতি কী হতে পারে। একদিন বার্গ কিছু কাজের জন্য নিচে যায় এবং সেখানে তার পরিচয় হয় কার্ল নামের আরেকজন ব্যক্তির সঙ্গে। কার্ল বার্গ সম্পর্কে কিছু তথ্য নেয়, সে কোথা থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি। কার্ল সবকিছু শোনার পরে তাকে বলে, হ্যাঁ, তুমি অনেক ছোট ছোট জায়গায় এক্সপ্লোর করেছো, এটি ঠিক, কিন্তু এতে কিছুই আসে যায় না যতক্ষণ না তুমি অ্যামাজনের আসল জায়গা এক্সপ্লোর করবে। আর সেটি রয়েছে অ্যামাজন জঙ্গলের মাঝখানে। সেখানে এখনও কিছু জঙ্গলির দল বসবাস করে, অনেকটা স্টোন এজের মতো। আর তারও গভীরে রয়েছে প্রচুর হীরা জহরত এবং সম্পদ, যা এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। যদি কোনোভাবে আমরা একবার সেখানে পৌঁছাতে পারি, তবে এটা হবে বিশাল আবিষ্কার। আর প্রচুর হীরা জহরত এবং স্বর্ণ পেয়ে আমরা ধনী হয়ে যাব, সেই সাথে আমাদের নামও ইতিহাসে লেখা থাকবে। আর এসব কথা শুনে বার্গ কনভিন্স হয়ে যায় যে সেও সেখানে যাবে। যদি তারা কোনো সম্পদ না পায় তাও চলবে, নতুন জায়গা তো দেখা হবে। তাই বার্গ সোজা চলে আসে তার দুই সঙ্গীর কাছে এবং তাদেরকে বোঝায় কার্ল যা তাকে বুঝিয়েছে। কিন্তু মার্কাস আর কেভিনের এটি পুরোপুরি বিশ্বাস হয় না। তাদের সন্দেহ ছিল, যদি এতদিন কেউ সেখানে যেতে নাই পারে, তাহলে কার্ল এসব কিছু দাবি কেন করছে। কিন্তু এই সময় বার্গ অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর সে যেভাবেই হোক লোভ দেখিয়ে মার্কাস আর কেভিনকে রাজি করিয়ে নেয়। মানে এখন তারা দুইজনও সেখানে যেতে রাজি হয়ে যায়। কালকেও দলে নিলে এখন তারা 4 জন হয়ে যায়। আর এই 4 জনই ভ্রমণ করে জঙ্গলের সেই মাঝখানে, যেখানে প্রাচীন মানুষদের পাওয়া যাবে, যারা আজও সেখান থেকে বাইরে আসেনি। এখন তারা 4 জন এই অভিযানের জন্য তাদের প্রয়োজনীয় উপকরণ জোগাড় করতে শুরু করে আর একটি ছোট প্লেনে উঠে বসে, যাতে করে জঙ্গলের এলাকাটাতে পৌঁছাতে পারে, কারণ সেখানে পায়ে হেঁটে বা নৌকায় গেলে অনেক সময় নষ্ট হতো। তাদের কাছে টেন্ট বসানোর সরঞ্জাম ছিল, সেই সাথে অনেক দিনের খাবার পানীয়ও ছিল। এরই মধ্যে কার্ল বলে, যদি আমরা সেই জায়গায় পৌঁছে ওইসব প্রাচীন মানুষদের সামনে নিয়ে আসতে পারি, তবে আমাদের নাম সমাজে অনেক উঁচু হবে, কারণ আমরা এমন একটি আবিষ্কার করে ফেলব যা বড় বড় রিসার্চাররাও কখনো করতে পারেনি। তারা সবাই অল্প অল্প করে হাঁটছিল, যাতে খুব বেশি ক্লান্ত না হয়ে যায়। এবার এক রাতে না জানি কেমন করে কার্ল প্রেডিক্ট করে যে বৃষ্টি হবে, যদিও চারপাশে কোনো মেঘের আলামত ছিল না। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়। সকলেই কার্লের এই সঠিক ভবিষ্যৎবাণী দেখে তারা বুঝতে পারে কার্ল অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি এবং তারা কনফিডেন্স আরও বেশি পায়। কার্ল আরও বলে, কাল সকালে তারা এক কাবিলার কাছে পৌঁছে যাবে, মানে একটি গ্রুপের কাছে পৌঁছে যাবে যারা জঙ্গলি। আর কার্লের কথা মতো তারা পরদিন আসলেও সেখানে পৌঁছে যায়। আর সেই গ্রুপের অনেকজন মানুষ কার্লকে আগে থেকেই চিনত, মানে তারা সব আধুনিক জিনিস ব্যবহার করে বেশ ভালোভাবেই বসবাস করছিল। যাই হোক, সেই গ্রুপ তাদেরকে ভালোই আপ্যায়ন করে এবং সেই রাতটি তারা সেখানেই থাকে। কিন্তু তারা তো আর সেখানে থাকতে পারবে না, কারণ তাদেরকে ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। এবার যাওয়ার পথে কার্ল বার্গের সাহায্যে পানিতে একটি ছোট্ট সোনার টুকরা খুঁজে পায়। মানে এটা কনফার্ম হয়ে যায় যে আসলেও এখানে প্রচুর ধন সম্পদ রয়েছে, কিন্তু তাদেরকে আরও ভেতরে যেতে হবে।
আর একে একে কার্লের বলা সকল কথাই সত্য প্রমাণ হয়। মানে এখন তারা কার্লের উপর ভরসা করতে শুরু করে। সমস্যা ছিল যেখানে তাদের যেতে হবে সেখানে পৌঁছাতে আরও অনেক দিন লাগবে এবং নিশ্চিত না যে ততদিনে তাদের কাছে পর্যাপ্ত জিনিসপত্র থাকবে কিনা। তাই সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছিল আর জঙ্গলের পদে পদে রয়েছে বিপদ। এরই মধ্যে মার্কাসের পায়ে সামান্য ইনফেকশন হয় এবং প্রচণ্ড ব্যথা শুরু হয়, এতটাই যে সে হাঁটতে পারছিল না। তাই তারা সবাই কিছুক্ষণ বসে বিশ্রাম নেয়। তারা ঠিক করে কিভাবে তারা সামনে আগাবে। আর এরই মধ্যে কেভিন চিন্তা ভাবনা করে বলে, আমাদের উচিত একটি ভেলা বানানো, কারণ যেহেতু নদী রয়েছে তাহলে ভেলায় ভেসে ভেসে আগানো যাবে, এতে পায়ে ব্যথাও হবে না এবং দ্রুত পথ শেষ করা যাবে। শুধু তাই না, জঙ্গলের বিভিন্ন বন্য প্রাণী থেকেও তারা রক্ষা পাবে। কিন্তু কার্ল যে তাদের পথ দেখাচ্ছিল সে এই পরিকল্পনার বিরুদ্ধে ছিল। সে বলে, আমাদের উচিত জঙ্গলের পথেই যাওয়া, ভেলা বানিয়ে পানির পথে নয়। এটা আরও বেশি ভয়ানক হতে পারে, কারণ পানির স্রোত যে কোনো সময় যে কোনো রকম চেঞ্জ হতে পারে, কারণ এসব জায়গায় কোনো রকম পূর্বাভাস ছাড়াই ফ্ল্যাশ ফ্লাড হতে পারে। কিন্তু মার্কাসের পায়ের এত খারাপ অবস্থা দেখে সবাই শেষ পর্যন্ত এটিই ঠিক করে যে তারা ভেলায় করে যাবে। তাই বার্গ, মার্কাস, কেভিন আর কার্ল মিলে একটি ভেলা বানিয়ে ফেলে। তারা গাছের বড় বড় ডাল কেটে ভালো করে বেঁধে ফেলে। এবার তারা একটি বড় ভেলা তৈরি করে যাতে তারা চারজন একসঙ্গে বসে সেখান থেকে আগাতে পারে। কিন্তু কার্ল তখনও এই ব্যাপারে ভয় পাচ্ছিল। সে আবার বলে, আমাদের ফিরে যাওয়া উচিত, আমাদের জঙ্গলের পথ দিয়ে আগানো উচিত, কারণ আমি জঙ্গলের পথ চিনি, কিন্তু এই ভেলা কোন দিক দিয়ে যাবে তা আমি সঠিকভাবে জানি না। কিন্তু তারপরেও তিনজনের মত যেহেতু ছিল ভেলার দিকে, তাই তাদের মতই জয়ী হয়। তারা পানিতে ভাসতে ভাসতে আগাতে থাকে। তারা ঠিকঠাকই আগাচ্ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করে পানির স্রোত হঠাৎ বেড়ে যায়। কার্ল তখন আবারও বলে, আমাদের ভেলাটাকে সাইড করা উচিত এবং জঙ্গলের পথ দিয়েই আগানো উচিত। কিন্তু কেভিন নিজের ডিসিশনে একদম অটল ছিল। সে বলে, আমাদের পানি দিয়েই যেতে হবে, এটাই সবথেকে নিরাপদ অপশন। এখানে কেভিন আর কার্লের মধ্যে এই নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়, কিন্তু ততক্ষণে তাদের ভেলা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই বাধ্য হয়ে তাদের সাইডে থামতে হয় এবং বর্তমানে তাদের এছাড়া অন্য কোনো অপশন ছিল না। কার্ল ভেলা থেকে নেমেই বলে, তোমরা তিনজন এখানে রেস্ট করো, আমি জঙ্গলে গিয়ে খাবার দাবার সংগ্রহ করে নিয়ে আসি। তখন বাকিরা সেখানে রেস্ট করতে থাকে এবং কার্ল জঙ্গলের ভেতরে চলে যায়। আর আজকের দিন থেকেই এই চারজনের শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। তবে তারা কল্পনাও করেনি তাদের সামনে ভবিষ্যতে কি সময় আসতে চলেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই কার্ল জঙ্গল থেকে হালকা পাতলা কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসে এবং এরপরে তারা আবারও ভেলার মাধ্যমে তাদের যাত্রা শুরু করতে চায়। কিন্তু কার্ল স্পষ্ট বলে দেয় সে তাদের সঙ্গে এই জলপথে যাবে না। যদি কেউ তার সাথে আসতে চায় তাহলে আসতে পারে, আর তা না হলে সে একাই যাবে। আর এখন সবার কাছেই ম্যাপ ছিল এবং প্রত্যেকে জানতো তাদের জঙ্গলের ঠিক কোন জায়গায় যেতে হবে। তাই এখন তারা বাধ্য হয়ে ডিসিশন নেয় বার্গ আর কেভিন যাবে পানির রাস্তা দিয়ে, আর অন্যদিকে মার্কস, যার পা এখন বেশ কিছুটা ভালো হয়েছে, সে যাবে কার্লের সঙ্গে জঙ্গলের পথ দিয়ে। কারণ কেভিন আর কার্লের মধ্যে কিছুক্ষণ আগেই ঝগড়া হয়েছিল, তাই তাদেরকে একসঙ্গে পাঠানো ঠিক হবে না। তাই এখন মার্কস বেরিয়ে পড়ে কার্লের সঙ্গে সেই জঙ্গলের পথে। তাদের আন্দাজ ছিল কয়েকদিনের মধ্যেই তারা তাদের সেই গন্তব্যে পৌঁছে যাবে। যাই হোক, কেভিন আর বার্গ এখানে তাদের ভেলায় উঠে পড়ে এবং পানি পথেই আগাতে থাকে। কিন্তু তাদের এই ভেলা চালানোর পূর্ব অভিজ্ঞতা ছিল না। তারা জানতো না এই রকম খারাপ সিচুয়েশনে কিভাবে ভেলা কন্ট্রোল করতে হয়, আর এটিই ছিল তাদের মস্ত বড় ভুল, কারণ এ ধরনের জঙ্গল কোনো এক্সপেরিমেন্টের জায়গা না। যাই হোক, তারা এখানে মারাত্মক বিপদে পড়ে যায়। তারা কোনোভাবেই তাদের ভেলাকে আর কন্ট্রোল করতে পারে না। এমনকি তারা ভেলাও ছাড়তে চাইছিল না, কারণ তাদের যত মালপত্র ছিল সবই এই ভেলায়। তবে এক পর্যায়ে তাদের ভেলা মারাত্মক বাজেভাবে দুটি পাথরে ফেসে যায়। এখন তারা ডিসিশন নেয় তাদেরকে এই ভেলা ছাড়তেই হবে। কেভিন তখন বলে, আমি আগে যাই এবং গিয়ে পরে তোমাকে টেনে তুলে নেব। কেভিন কোনো ক্রমে সাঁতরে চলে আসে, কিন্তু তখনই প্রবল স্রোতে বার্গ ভেসে চলে যেতে থাকে। প্রবল স্রোতে সে হাবুডুবু খেতে খেতে অনেক দূরে চলে যায়, এমনকি কেভিনের নাগালের বাইরে। তবে তার ভাগ্য ভালো ছিল, সে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় এবং তীরে উঠে আসে। এরই মধ্যে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, তার নড়ার মতো শক্তি পর্যন্ত ছিল না। কিন্তু ওয়েদারও ছিল খারাপ, শুরু হয় বৃষ্টি। সে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি পাথরের পেছনে আশ্রয় নেয় এবং এখানে বেশ কয়েক ঘন্টা পার করে দেয়। কিন্তু সে বুঝতে পারছিল না যে সে এখন জঙ্গলের ঠিক কোন জায়গায় রয়েছে। হঠাৎ বার্গ একটু খুশি হয়, কারণ পানির ভেতরে তার নিজের ব্যাগ ভেসে আসছিল।
সে কোনোভাবে সেই ব্যাগটি নিয়ে নেয় যার মধ্যে অনেক জিনিসপত্র ছিল। তার মানে এগুলোর সাহায্যে সে বেশ কয়েকদিন এখানে আরামে বেঁচে থাকতে পারবে। বার্গ ব্যাগ থেকে একটি এনার্জি মেডিসিন বের করে। এটি খেয়ে সে বেশ কিছুটা শক্তি পায় এবং আবার ট্রাভেল শুরু করে যাতে কেভিনকে খুঁজে পায়। কিন্তু মনে হচ্ছিল না এই যাত্রা এত সহজে শেষ হবে, কারণ বার্গ জানতো না এখন তাকে কোন দিকে যেতে হবে। ভুল করে যদি অন্যদিকে চলে যায় তবে সে জঙ্গলের অনেক ভেতরে চলে যাবে এবং যেখানে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। তাই সে ঠিক করে সে পুরো একদিন সেখানেই অপেক্ষা করবে কেভিনের জন্য। তবে বৃষ্টি চলতেই থাকে, যার ফলে সে খুবই দ্রুত অসুস্থ হতে থাকে। তারপরেও সে অপেক্ষা করতে থাকে কেভিনের জন্য। কিন্তু এক পর্যায়ে যখন তার মনে হয় কেভিন আসবে না, তখন সে নিজেই একটি ম্যাপ তৈরি করে এবং আইডিয়া করে নেয় তাকে ঠিক কোথায় যেতে হবে। আর কেভিন এখন সবথেকে বড় ভুল করে বসে। সে নদী ছেড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। এরই মধ্যে বেশ কিছু ঘন্টা পার হয়ে যায়। সে কিছু না বুঝেই দিক বিদিক ঘুরতে থাকে এবং এক পর্যায়ে তার মানসিক অবস্থাও খারাপ হয়ে যায়, কারণ তার কাছে বর্তমানে ছিল না কোনো পানি বা খাবার। আর নদীর যেই পানি ছিল তা ছিল লবণাক্ত, যা কোনোভাবেই খাওয়া সম্ভব না। সে এক পর্যায়ে বুঝতে পারে তাকে বাঁচতে হলে সে যা কিছু পায় তাই তাকে খেতে হবে। তাই এখন সে পোকামাকড় থেকে শুরু করে সাপ পর্যন্ত মেরে খেতে থাকে। আর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে তার বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আশা সম্পূর্ণভাবে ছেড়ে দেয় এবং সে জঙ্গলের সেই নির্দিষ্ট লোকেশনের দিকে আগাতে থাকে। এক রাতে জঙ্গলে ঘুমানোর সময় হঠাৎ সে কিছু শব্দ শুনতে পায়। সে শোনে তার নাম ধরে কেউ ডাকছে। সে দ্রুত উঠে যায়, দেখতে পায় মার্কস তার জন্য দাঁড়িয়ে রয়েছে। সে মার্কসকে ডাকে, কিন্তু মার্কস কোনো রকমের সাড়া শব্দ দেয় না। আর এখানে বোঝা যায় এটি ছিল তার চোখের ভুল। অ্যাকচুয়ালি তার হ্যালুসিনেশন শুরু হয়ে গিয়েছিল। সে এমন জিনিস কল্পনা করছে যা আদৌ সেখানে নেই। আর এরই মধ্যে শুরু হয়ে যায় তার জীবনের সবথেকে কঠিন মুহূর্ত। সেই রাতে বার্গ রাতে অনেক পশুর আওয়াজ শুনতে পায়। সে নিরাপদে থাকার জন্য আগুন জ্বালায় যাতে পশুরা সেই আগুন দেখে দূরে থাকে, কিন্তু পোকামাকড় তাকে ঘিরে ধরে। সে সকালে দেখতে পায় একটি জোক তার কপাল থেকে রক্ত চুষে নিচ্ছে। সে কপাল থেকে জোকটিকে ছাড়ানোর চেষ্টা করে। তার প্রচণ্ড পেইন হয়। সে প্রচণ্ড দুর্বল অনুভব করছিল। সে বুঝে পাচ্ছিল না সে এখন কি করবে। তবে সে হাঁটতে থাকে, কারণ হাঁটা থামানো মানে মৃত্যু। আর এখন সে বুঝতে পারে জীবনের গুরুত্বটা কি, বেঁচে থাকা কতটা কঠিন। ট্রাভেল করতে করতে সে এমন এক জায়গায় চলে আসে যেখানে সে মানুষের ব্যবহার করা অনেক জিনিসপত্র দেখতে পায়। সে খুবই খুশি হয়, মনে করে আশেপাশেই হয়তোবা কোনো গোষ্ঠী রয়েছে, কিন্তু আসলে সেখানে কেউ ছিল না। হয়তোবা কেউ এখানে একসময় ক্যাম্প করেছিল। বার্গ তখন খুবই ক্ষুধার্ত ছিল। এরই মধ্যে তার চোখে পড়ে দুটি পাখির ডিম। সে একটি তুলে নেয় এবং সেটি খেতে শুরু করে। এর ফলে সে কিছুটা শক্তি পায় এবং আবারও আগাতে থাকে। আর এই দীর্ঘ পথে এখন তার পা ব্যথা হতে শুরু করে। সে যখন ক্লান্ত হয়ে জুতা এবং মোজা খোলে তখন দেখতে পায় তার পায়ে ঘা হয়েছে। যে কোনো মুহূর্তে তার পায়ে ইনফেকশন হতে পারে। আর এটি হয়েছিল সবসময় তার পা ভেজা থাকার কারণে। বার্গের সাথে এখন এমন ভয়ানক ঘটনা ঘটছিল যে বার্গ নিজেকেই দোষারোপ করতে শুরু করে। সে তখন মার্কসের কষ্ট বুঝতে পারে, যখন মার্কসও তার পায়ে ব্যথা পেয়েছিল। কিন্তু তারপরে সে মার্কসকে বলেছিল কার্লের সাথে যেতে। যদি সবাই একসাথে থাকতো তবে এই অবস্থা তাদের কখনোই হতো না। বার্গ ভেঙে পড়েছিল এবং এখন সে কান্না শুরু করে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো আর বাঁচবে না। সে তার জীবনের সকল ভুল মনে করতে শুরু করে, কিন্তু সে জানতো যে এক জায়গায় থেমে থাকা যাবে না, তাহলে তাকে মরতে হবে। সকালে আবার সে যাত্রা শুরু করে এবং জঙ্গলের মাঝের পথ ধরে আগাতে থাকে। সে খুঁজছিল সেই জায়গা যেখানে তাদের পুরো দলের আসার কথা ছিল, কিন্তু তার শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে আর হাঁটতে পারছিল না। তবে তখনই তার চোখে পড়ে কারো পায়ের ছাপ। এটি দেখে বার্গ আবারও আশা ফিরে পায় এবং সে আবারও আগাতে থাকে। আর সে আগাতে আগাতে দেখতে পায় ডিমের খোসা, যেটা সে নিজেই খেয়েছিল এবং সেখানে ফেলেছিল। তার মানে সে একই পথে বারবার ঘুরছিল। এতে সে এখন প্রচণ্ড হতাশ হয়ে পড়ে, কারণ সে এখন স্পষ্টভাবে বুঝতে পারে যে সে পুরোপুরিভাবে পথ হারিয়েছে। আর এখান থেকে বহু মাইল দূরে আমরা কেভিনকে দেখতে পাই, যে অজ্ঞান হয়ে পড়েছিল। সেখানে বেশ কিছু স্থানীয় লোক নৌকা চালাচ্ছিল। তারা কেভিনকে দেখতে পায় আর তারা তখনই তাকে উদ্ধার করে। কেভিন গত 10 দিন ধরে ওখানেই ছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না, তাই রেস্কিউররা তাকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে আসে। চিকিৎসার ফলে কেভিন মোটামুটি সুস্থ হয়ে যায়। আর তখনই তার চিন্তা হয় তার বন্ধু বার্গকে নিয়ে। বার্গ কোথায় রয়েছে, সে কি করছে, আদৌ বেঁচে আছে কিনা।
কেভিন সরাসরি এক বন বিভাগের অফিসারের কাছে গিয়ে বার্গের ব্যাপারে খুলে বলে, কিন্তু অফিসাররা বলে সে অলরেডি হয়তো মারা গিয়েছে, কারণ এরই মধ্যে 15 দিন পার হয়ে গিয়েছিল, আর 15 দিন কোনো রকম খাবার পানি ছাড়া এই ধরনের জঙ্গলে বেঁচে থাকা অসম্ভব। কিন্তু কেভিন বিশ্বাস করত তার বন্ধু কোনো না কোনোভাবে অবশ্যই বেঁচে রয়েছে, অন্তত তাকে একবার তো ট্রাই করা উচিত। কেভিনের অনুরোধে অফিসার শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সে হেলিকপ্টারে কেভিনকে নিয়ে জঙ্গলের উপর দিয়ে উঠতে থাকে। বার্গো সেই শব্দ শুনতে পায় এবং তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু এ ধরনের ঘন জঙ্গলে এত উপর থেকে কোনোভাবেই নিচের কাউকে দেখা সম্ভব না। এর ফলে তারা না দেখেই সেখান থেকে চলে যায়, আর বার্গ এবার আরো বেশি হতাশ হয়ে পড়ে। এদিকে কেভিন আবারও ফরেস্ট অফিসারকে বার্গকে খোঁজার জন্য বলে, কিন্তু ফরেস্ট অফিসার এবার সরাসরি না করে দেয়। কিন্তু কেভিন ঠিক করে সে হার মানবে না, সে তার বন্ধুকে যে করেই হোক বাঁচাবে। এবার কেভিনের দেখা হয় সেখানে থাকা এক লোকের সঙ্গে, যার নাম ছিল লিও। সে লিওকে রিকোয়েস্ট করে সে যাতে তার বন্ধু বার্গকে খুঁজতে তাকে সাহায্য করে, কিন্তু লিও স্পষ্টভাবে জানিয়ে দেয় এতদিন পার হয়ে যাওয়ার পরে কারো পক্ষেই সেই জঙ্গলে বেঁচে থাকা সম্ভব না। তবে তারপরেও সে লিওকে কোনোভাবে রাজি করিয়ে ফেলে। তবে এরই মধ্যে 16 দিন পার হয়ে গিয়েছে। আমরা আবারও বার্গকে দেখতে পাই যে এই 16 দিনে ভালো কিছুই খায়নি। এখন তার হ্যালুসিনেশন হতে শুরু করে। সে একটু দূরে গিয়ে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়ে এক আদিবাসী গ্রুপের সদস্য এবং তার জীবনযাপন একেবারে পুরাতন যুগের মানুষের মতো ছিল। মেয়েটিও বার্গকে দেখে চমকে ওঠে এবং রেগে যায়। মনে হচ্ছিল সে এখনই তাকে আক্রমণ করবে। বার্গ সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে বোঝাতে থাকে যে সে তার কোনো ক্ষতি করবে না এবং সে বিপদগ্রস্ত, সে জঙ্গলে হারিয়ে গিয়েছে। সেই আদিবাসী মেয়ে বার্গের ভালো ব্যবহার দেখে তার কাছে আসে এবং যেভাবে বার্গ বলে ঠিক সেভাবে কাজ করতে থাকে। রাত হলে বার্গ তাকে নিজের কম্বল দেয় এবং নিজে গিয়ে একপাশে শুয়ে পড়ে। সকালে বার্গ সেই মেয়েটির সাথেই আগাতে থাকে। অন্তত বার্গ এখন আর একা বোধ করছিল না। তার ভরসা ছিল এখন অন্তত কেউ তার সঙ্গে রয়েছে। পথে যাওয়ার সময় বার্গ খুব ক্ষুধার্ত হয় এবং কিছু খেতে শুরু করে। মেয়েটি জানায় এটি এক্কেবারে পচে গিয়েছে, এটি কোনোভাবেই খাওয়া ঠিক হবে না, কিন্তু বার্গ এক্কেবারেই তা মানে না, কারণ তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল এবং সে সেগুলোই খেতে শুরু করে। এরই মধ্য দিয়ে আরও 3 দিন পার হয়ে যায়, মানে এখন বার্গের হারানোর 19 দিন। তবুও জানা যাচ্ছিল না যে সে বাঁচবে কিনা। এক রাতে বার্গ সেই মেয়েকে পাশে শোয়ার জন্য ডাকে এবং বলে সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, ঈশ্বরই আমাদের ভালো করবেন এবং এখান থেকে বের করবেন। মেয়েটি যখন ঘুমিয়ে পড়ে বার্গ তার উপরে হাত রাখে, কিন্তু তারপরেই আমরা দেখতে পাই আসলে সেখানে কিছুই নেই, পুরো ফাঁকা। এটিও ছিল তার হ্যালুসিনেশন। সে যেই মেয়েকে ভাবছিল সেই মেয়ের কোনো অস্তিত্বই ছিল না। এই সময়ে বার্গ একেবারে ভেঙে পড়ে এবং যেভাবেই হোক নদী খুঁজছিল, কারণ যদি কখনো জঙ্গলে হারিয়ে যায় তাহলে নদীই একমাত্র ভরসা, নদীই পথ দেখাতে পারে। তবে সেই নদী পথে যাওয়ার সময় সে একটি চোরাবালিতে আটকে যায়। এটি এতটাই মারাত্মক ছিল যে যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারত। সে কোনো ক্রমে লতাপাতা ধরে সেই চোরাবালি থেকে বের হয়ে আসে, তবে তার একমাত্র সম্বল তার ব্যাগটি সেই চোরাবালিতেই ফেসে যায়। এরই মধ্যে তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার বুকের হাড় পর্যন্ত গোনা যাচ্ছিল, তার ওজন অর্ধেকেরও বেশি কমে গিয়েছিল। সে আর কোনোভাবেই হাঁটতে পারছিল না, কারণ তার শরীরে এক ফোঁটাও বল ছিল না। তবে সে খুব ভালো করেই জানে সে যদি থেমে যায় তাহলে তা হবে মৃত্যুকে বরণ করে নেয়া। তাই সে একটি পরিকল্পনা করে। সে লাল পিঁপড়ার বাসা দেখতে পায় এবং ইচ্ছাকৃতভাবে সেই পিঁপড়ার কামড় খায়, যাতে সে ব্যথা পায় এবং ব্যথা থেকে কিছুটা শক্তি চলে আসে। সে এবার ব্যথায় দৌড়াতে থাকে এবং আবারও হ্যালুসিনেশন আসে। তবে সে একটি শব্দ শুনতে পায় যে বলছিল কোনোভাবেই হাল ছেড়ো না। যাই হোক, এই প্রক্রিয়া কাজে দেয় এবং সে দৌড়াতে দৌড়াতে নদীর ধারে চলে আসে। আর এবার সে বুদ্ধি করে কাঠ জড়ো করে একটি চিহ্ন বানায়, যাতে উপর দিয়ে কেউ গেলে বা আশেপাশে কেউ আসলে সেটি দেখতে পায়। আর সে ডিসাইড করে সে এখানেই অপেক্ষা করবে, কারণ তার পক্ষে আর হাঁটা কোনোভাবেই সম্ভব না। মানে সে এখন ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দেয়। আর এরই মধ্যে সে একটি ছোট কচ্ছপকে দেখতে পায়, কিন্তু সে কচ্ছপটিকে মেরে খায় না, কারণ সে ডিসাইড করে নিয়েছিল বর্তমান পরিস্থিতিতে সে নিজেকে বাঁচানোর জন্য অন্য কোনো প্রাণীকে খাবে না, কারণ শেষ পর্যন্ত সে নিজেই বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সে এখন তার এই জীবনটা উপভোগ করতে শুরু করে আর সে ঈশ্বরকে ধন্যবাদ দেয়, কারণ সে খাবার পানি ছাড়া 20 দিন এই জঙ্গলে বেঁচে রয়েছে।
যা অন্য কারো পক্ষে একেবারেই সম্ভব না। এরই মধ্যে সেই রাত পার হয়ে যায় এবং পরদিন সকালে দেখা যায় কেভিন তার সঙ্গী নিয়ে সেখানে পৌঁছে গিয়েছে। তারা বার্গের বানানো সেই চিহ্নও দেখতে পায় এবং তারা বুঝতে পারে আশেপাশেই বার্গ রয়েছে। তারা সেখানে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তারা বার্গকে দেখতে পায় না। তখন তারা বুঝতে পারে বার্গ হয়তো শেষ পর্যন্ত মারাই গিয়েছে। তাই তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তখনই বোটের শব্দে বার্গ জেগে ওঠে। আসলে বার্গ এমনভাবে প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিল যে সহজে তাকে দেখে বোঝা যাচ্ছিল না। তবে কোনো ক্রমে বার্গ দাঁড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং এক পর্যায়ে কেভিন তাকে দেখতে পায়। তারা দ্রুত বার্গকে উদ্ধার করে এবং তারা অবাক হয়ে যায় যে এতদিন ধরে বার্গ কিভাবে বেঁচে রয়েছে। যাই হোক, তারা কোনোভাবে বার্গকে তাদের মানুষের এলাকায় ফিরিয়ে নিয়ে আসে। ফরেস্ট অফিসার থেকে শুরু করে যাদের জানা ছিল তারা সবাই হতবাক হয়ে যায় যে কিভাবে একজন ব্যক্তি এই রকম জঙ্গলে 20 দিন পরেও বেঁচে থাকতে পারে। তারা দ্রুত বার্গের চিকিৎসার ব্যবস্থা করে এবং বার্গ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে মার্ক এবং কার্ল যারা জঙ্গলে হেঁটে গিয়েছিল তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অর্থাৎ তারা সেই ভয়ঙ্কর জঙ্গলে হয়তোবা মারা গিয়েছে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।